আমি হচ্ছে সূরা তারিকের ওই যে বীর্যক নিয়ে যে আয়াত ৫, ৬, ৭ এটা নিয়ে একটু মানে জানতে চাচ্ছিলাম যে আসলে হুম, এখানে মানুষেরকে বোঝাইছে মানে ক্লিয়ার হতে চাচ্ছিলাম। একেকজন একেক রকম বলছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা আমি স্ক্রিনে নিয়ে আসি তাহলে আয়াতটা। তাহলে আপনার পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি। একটু আমি একটা দাঁড়ান। ভিডিও দেখেছি আপনার। ওটায় আমি অনেক ক্লিয়ার হয়েছি। মানে আরেকটা প্রশ্ন ছিল যে বক্ষপাজর বলেছে আর মেরুদণ্ড, বুঝলেন? বক্ষপাজরটা তো সামনে, মেরুদণ্ডের হাড়টা তো পিছনের মাঝখান মানে এটা আমি একটু বুঝতে পারছি না, যদি বুঝাইতেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ দেখুক সে কোথা থেকে সৃষ্টি হয়েছে, কি থেকে সৃষ্টি হয়েছে। মানুষের চিন্তা করা উচিত এই যে এখান থেকে শুরু হয়েছে। মানুষের সৃষ্টির জি। কথা বলা হয়েছে এখানে। মানুষ কিভাবে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ? তার এই প্রশ্ন শুরু হলো এখান থেকে। সে সৃষ্টি হয়েছে, তাকে সৃষ্টি করা হয়েছে খুলিকা মিন মাইন দাফিক। এই যে সবেগে বের হওয়া আ নির্গত পানি থেকে সে সৃষ্টি হচ্ছে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সে বের হয় বা এটা বের হয়, যা বের হয় মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সুলব এবং তারাইবের মধ্য থেকে। ইন বিটুইন, ফ্রম বিটুইন, মিন বাইন। সুলবের মধ্য থেকে নয়, তারাবের মধ্য থেকে নয়, সুলব এবং তারাইব এই দুটির মধ্য থেকে, মধ্যস্থল থেকে, এমন একটা অবস্থান থেকে সে বের হয়। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, এবং এই তাকে আবার ফিরিয়ে দিতে আল্লাহ সক্ষম। হুম? ইয়াউমা তুবলা সারায়ের, যে ওই দিন সমস্ত যে সিক্রেট গুলো আছে, যেগুলো গোপন বিষয়গুলো আছে, সেগুলো পরীক্ষিত করা হবে এখানে। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। তার ওই সময় মানুষের, তার ওই সময় লাহু কোনো শক্তি, কোনো ক্ষমতা, কোনো সাহায্যকারী কেউ থাকবে না। এখন দেখুন, এখানে বুঝতে গেলে আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। কার কথা বলা হচ্ছে? যেহেতু এই আয়াতে মানুষ সৃষ্টির কথা বলা হচ্ছে এবং একই সাথে বলা হচ্ছে মানুষ যে আ রিপ্রোডাক্টিভ ফ্লুইড, স্পার্টিং ফ্লুইড থেকে মানুষ তৈরি হয়েছে। দুটো কথাই আসছে। এই প্রসঙ্গে আমরা দেখি কি আমাদের যারা আম কিছু সমালোচক আছেন তারা বলেন যে এখানে যে এই যে রিপ্রোডাক্টিভ ফ্লুইড, স্পার্টিং ফ্লুইড, এটার উৎপত্তি এসেছে এমন জায়গা থেকে কোরআন নাকি বর্ণনা করেছে মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, সুলব এবং তারাইবের মধ্যে যে ব্যাকবোন এবং রিবস, এই যে আমাদের পৃষ্ঠদেশ, মেরুদণ্ড এবং বুকের মধ্যে যে পাঁজরের যে হাড্ডি, ওইখান থেকে এসছে এবং ওটা বৈজ্ঞানিকভাবে ভুল তাদের ধারণা অনুযায়ী এখানে। হুম? ওইটা বুঝতে গেলে আমাদের কি বুঝতে হবে এখানে আসলে কি বলা হচ্ছে? ১, ২, ওরা কি আসলেই কোরআনের এই আয়াতগুলো বুঝতে পেরেছে? এবং ৩, যে সায়েন্স কি বলে এ ব্যাপারে? আমরা বলি এখানে ৩ টি ক্ষেত্রে কিন্তু ওখানে একটু সমস্যা তাদের মধ্যে, সমালোচকদের মধ্যে, যে আসলে পুরোপুরিটা তারা না জেনে শুনেই কিন্তু এই সমালোচনা করে থাকেন। এইজন্য এই ব্যাপারে আমরা একটু পরিষ্কার হয়ে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে দেখেন, আমাদের যে পূর্ববর্তী যে মুফাসসিরিনে কেরাম যারা ছিলেন, তারা তো এখানে এগুলো তাফসির করে গেছেন। একটা তাফসির হয়েছে এরকম যে স্পার্টিং ফ্লুইড যে রিপ্রোডাক্টিভ ফ্লুইড, ওটা আসে এখানে সুলব এবং তারাইব থেকে। কেউ করেছেন এটা সুলব থেকে আসে, কেউ তারাইব থেকে এসেছে, কেউ এরকম বলেছেন মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, এরকম পাওয়া যায়। আবার আরেক দল মুফাসসিরিনে কেরাম, যে মুফাসসিরিন আমাদের যে তাফসিরগণ, তারা বলেছেন এটা এখানে মানুষের দিকে ইঙ্গিত করে। তাহলে দুটি পাওয়া যায়। এই দুটি মত থেকে দেখবেন আমাদের সমালোচকরা কোনটা মত নেয়, মানুষ যে বলা হচ্ছে মানুষ মিন বাইনি সুলবি ওয়াত তারাইব থেকে আসে, যে বক্ষ পাঁজর এবং মেরুদণ্ডের মধ্যস্থল থেকে যে মানুষের নির্গত হয়, ওই ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা ওরা নেবে না। কারণ ওইটা নিলে কোনো এখানে বৈজ্ঞানিক কোনো সমস্যা থাকে না। এইজন্য এই ব্যাখ্যা ওরা নেবে না। আপনি কি এরকম কোনো শুনেছেন যে এরকম কোনো সমালোচক বলেছেন যে এই ব্যাখ্যা হচ্ছে এখানে মানুষের যে নির্গত হওয়া হচ্ছে সুলব এবং তারাইবের মধ্য থেকে। এরকম শুনেছেন আপনি? সরি, আমি খেয়াল করিনি, আপনি ড্রপ হয়ে গেছিলেন। আপনি শুনছেন এখন? জি, এখানে একটু নেট প্রবলেম হচ্ছে তো এর জন্য সমস্যা হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। আমি বলছিলাম এই আয়াতের যে বৈজ্ঞানিক একটা ভুল আছে বলে আমাদের সমালোচকরা এটা উপস্থাপন করেন। হুম? এর মধ্যে তারা যে আমাদের যে মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, আমাদের পূর্ববর্তী যে আলেমে দ্বীন যারা ইসলামের উপরে তাদের জ্ঞান আছে, কোরআনের এই ব্যাখ্যা করেছেন। আর একদল ব্যাখ্যা করেছেন এখানে যে স্পার্টিং ফ্লুইড যারা আছে, রিপ্রোডাক্টিভ ফ্লুইড, স্পারমাটিক ফ্লুইড, ওইটা নির্গত হয় সুলব এবং তারাইব
বক্ষপাজর এবং মেরুদণ্ডের মধ্যস্থল থেকে বা বক্ষপাজর থেকে বা এই মেরুদণ্ড থেকে এরকম অনেকগুলো ব্যাখ্যা পাওয়া যায়। এবং একই সাথে আমাদের ক্লাসিক্যাল মুফাসসিরিনদের মধ্য থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায় যে এটা ইঙ্গিত করে মানুষের নির্গত হওয়া। মানুষ সুলব এবং তারাবের মধ্য থেকে আসে। দুটো ব্যাখ্যা পাওয়া যায়। আপনি কি এরকম কখনো শুনেছেন যে আমাদের সমালোচকরা যে এই আয়াতে ৭ নম্বর যে আয়াতটা আছে এখানে যে বের হয় এটা মানুষ বের হয় এই ব্যাখ্যা নিয়েছে? আপনি শুনেছেন কখনো? আপনি না কি বুঝছি মায়া? না, এটা শুনিনি। হ্যাঁ, শুনিনি। কেন আপনি শুনেননি বা আমরা শুনিনি? কারণ ওই ব্যাখ্যা নিলে এখানে কোন ধরনের বৈজ্ঞানিক সমস্যা থাকে না। কারণ ওরা জানে যে আসলে যখন একজন প্রেগন্যান্ট মহিলার কাছ থেকে যখন ডেলিভারির সময় বাচ্চাটা কিন্তু ওই মেরুদণ্ড এবং বক্ষপাজরের মধ্যস্থলের যে অংশটা, এই যে আমাদের পেট মধ্যে আমরা যে বলি যে ওইখান থেকে কিন্তু বাচ্চাটা কিন্তু প্রসব হয়। তাহলে এখানে বৈজ্ঞানিক কোনো সমস্যা থাকে না। তখন তাদের তো সমালোচনা আর হবে না। এইজন্য ওই ব্যাখ্যা তারা নেবে না। তখন তারা কোন ব্যাখ্যা যাবে? ওই ব্যাখ্যাতে যে দেখুন যে এখানে শুধুমাত্র যে রিপ্রোডাক্টিভ ফ্লুইড যে কথাটা বলা আছে ওই ব্যাখ্যাটা নিতে হবে। বুঝতে পেরেছেন? এইজন্য এটা আমরা বলি যে দেখেন সমালোচকরা যদি আসলেই ফেয়ার হতো তাহলে দুটো ব্যাখ্যার যেকোনো একটা ব্যাখ্যা বলতে পারতো যে কোনটা এখানে আসলে প্রকৃতপক্ষে বলা হচ্ছে। আমাদের মুফাসসিরিন কেরাম থেকে তো দুটো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে কিন্তু কনটেক্সট যে এই পুরো সূরার যে কনটেক্সটটা সেটা কোন দিকে ইঙ্গিত করে? কোন ব্যাখ্যাটা প্রণিধানযোগ্য? যে এখানে কোনটা মনে হচ্ছে যে আসলে কনটেক্সচুয়ালি রেলেভেন্ট। আংশিকভাবে যেকোনো টেক্সট থেকে একটা ব্যাখ্যা করা যায়। কিন্তু কনটেক্সট থেকে কোন ব্যাখ্যাটা আসবে? এইজন্য আমি আপনাকে শুরু করলাম এখান থেকে যে ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ দেখুক সে কোথা থেকে তার সৃষ্টি হলো। কিন্তু মানুষের সৃষ্টি বলা হচ্ছে এখানে। এখানে শুধুমাত্র রিপ্রোডাক্টিভ ফ্লুইড যে স্পার্ম বা এগুলো সম্পর্কে বলা হচ্ছে না। মানুষের সৃষ্টি। তারপরে বলা হচ্ছে যে সে সৃষ্টি হয়েছে এরকম খুলিকা মিন মাইন দাফিক। মানুষ সৃষ্টি হয়েছে এটা আমরা জানি। মাইন দাফিক থেকে সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে যে কিছু একটা বৈজ্ঞানিক কিছু আজব একটা তত্ত্ব তখনকার সময়ের জন্য ছিল, ওইটা কিন্তু ওরা ইঙ্গিতে বলবে না। কারণ আরবি ভাষায় আপনি যদি এখানে আপনি বলতেন খুলিকা মিন মাইন মাদফুক যে যে স্পার্টিং যে ফ্লুইডটা এরকম নির্গত পানি মাইন মাদফুক বলতেন, দাফিক বলতেন না। দাফিক বলা হয় তখন যে মা বা এই যে পানিটা আছে রিপ্রোডাক্টিভ ফ্লুইডটা আছে নিচ থেকেই নির্গত হয়, নিচ থেকেই প্রবাহমান হয়, সেলফ মোটাইল, যে নিচ থেকে প্রবাহ হয়, তার নিজের একটা গতি আছে। যেমন আমি যদি বলি যে আমি কাতিব, অর্থাৎ আমি নিজে লেখি, আমি একজন লেখক। আমি কারি, আমি একজন যে পড়ি, আমি নিজে পড়ছি। এই যে আরবিক ভাষার একটা এখানে শব্দের চয়ন, দাফিক ফাইল আমরা বলি, ফাইল শব্দটা এসেছে অর্থাৎ যে নিজে কাজটা করে। সুতরাং এখানে যে পানির কথা বলা হচ্ছে মা ইন দাফিক, মা বলছে না নিজে থেকেই সেটা নির্গত হচ্ছে, নিজেই চলমান, নিজেই প্রবাহমান। এখন বিজ্ঞানের মাধ্যমে আমরা জানলাম যে এই যে রিপ্রোডাক্টিভ ফ্লুইড পুরুষ এবং মহিলা দুটো ক্ষেত্রেই কি হয়, এগুলো কিন্তু সেলফ মোটাইল। যখন আপনার ওভাম রিলিজ হয়, সে নিজ থেকে রিলিজ হয়, নিজের একটা প্রবাহ থেকে থাকে। স্পার্ম যেগুলো রিলিজ হয় ডিউরিং এজাকুলেশন, তার নিচ থেকে তার মধ্যে একটা মোটিলিটি থাকে ওই স্পার্মের মধ্যে, যেগুলো ওই নিজে সাঁতরিয়ে সেই ওভামকে খুঁজে। এই ব্যাখ্যাটা এখন দেখুন সায়েন্টিফিক্যালি কিরকম অ্যাপ্রোপ্রিয়েট এবং রেলেভেন্ট আজকে আমরা বিজ্ঞানের এই জ্ঞানের কারণে জানতে পারছি। কিন্তু কোরআন এখানে মাউন মাদফুক বলতে পারতো, মা ইন মাদফুক না বলে বলেছে মা ইন দাফিক। এই সামান্য পার্থক্যের মাধ্যমে এই বিজ্ঞানের এই যে গুরু একটা তত্ত্ব সেটা আমরা জানতে পারলাম। ঠিক আছে? এখন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব পরবর্তী যে আয়াতটা এখানে নিয়েই অনেকে প্রশ্ন করেন যে ইয়াখরুজু শুধুমাত্র কি বলা হচ্ছে? এটা ইঙ্গিত করছে এই পানির কথা বলা হচ্ছে। যে পানিটা বলা হচ্ছে নির্গত হচ্ছে নিজে থেকে, সবেগে স্খলিত হচ্ছে। এটা প্রবাহিত হচ্ছে ওই জায়গা থেকে নির্গত হচ্ছে, আসছে সুলব এবং তারাইবের মধ্য থেকে। কিন্তু আমরা যদি দেখি এখানে, যেহেতু আরবি ভাষায় এখানে ইয়াখরুজু যে ভার্বটা আছে, যে ফেআল বা আমরা বলি বা ক্রিয়াটা আছে, এখানে যে ক্রিয়ার মধ্যে কর্তা আছে লুকায়িত, আমরা বলি হিডেন নাউন, একটা প্রোনাউন আছে এখানে ভার্বের মধ্যে, অর্থাৎ সেই প্রোনাউনটা ভার্বের মধ্যে হয় যাবে এখানে মাউন দাফিক যে আছে এখানে তার দিকে, না হয়ে যাবে এটা সেই ইনসানের দিকে।
হুম? যেহেতু এখানে ভার্বের যে কর্তা, কে সেই কর্তা হবে, এটা দুটো দিকে যেতে পারে। আরবি ভাষায় সাধারণত যে লাস্ট যে নাউনটা বলা হচ্ছে তার দিকে এটা ইঙ্গিত করে, ডাইরেক্ট করে। লাস্ট হচ্ছে এখানে মা ইনদাফিক। সুতরাং এইজন্য আমাদের স্কলাররা যে এখানে ব্যাখ্যা করেছেন যে ইয়াখরুজু এখানে বলতে বোঝানো হচ্ছে মা ইনদাফিক, তার দিকে ইঙ্গিত করছে যে মাটা, যে পানিটা এভাবে বের হচ্ছে। লিঙ্গুইস্টিকলি এটা পসিবল, এটা পসিবল, ভায়াবল এবং জাস্ট এক্সপ্লেনেশন। কিন্তু আমরা বলছি এখানে যে দেখুন কনটেক্সচুয়ালি এটা কিন্তু আসলে কার দিকে যাচ্ছে, সেই ইনসানের দিকে যাচ্ছে। যে নাউনটা আমরা নাউন খুঁজছি, যে নাউন বা বিশেষ্য, তার দিকে যে ক্রিয়াটা তার কাজ করবে ওটা কোনটা? এটা কি পানি নাকি মানুষটা? আমরা বলছি এটা মানুষের দিকে এটা নিসবত করে, ইঙ্গিত করে। কোন কারণে? দেখেন পুরো কনটেক্সটটা এরকম মানুষের জন্য। পরবর্তী যে আয়াতটা আসছে, যে সে যে সুলব এবং তারাবির মধ্য থেকে আসছে, দেখুন ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ নিশ্চয়ই তাকে, ওই যে একটা সর্বনাম আছে এখানে হু, নিশ্চয়ই তাকে আবার ফিরিয়ে দিতে সক্ষম, ফিরিয়ে আনতে সক্ষম। এখানে এই যে তিনি কাকে ফিরিয়ে আনতে সক্ষম? যেহেতু এখানে একটা সর্বনাম আছে ইন্নাহু, এটা আরবি ভাষার সাধারণ নিয়ম অনুযায়ী সর্বনামটা যাবে কার দিকে? যে নাউনটা আছে সন্নিকটে। সন্নিকটের নাউনটা আমরা বলেছি এখানে মা আছে। কিন্তু দেখেন প্রতিটি তাফসিরে আপনি পাবেন তিনি মানুষকে, নিশ্চয়ই তিনি তাকে, অর্থাৎ মানুষের দিকে সবাই এখানে ব্যাখ্যা করছেন। তাহলে এই সেই মুফাসসিরিন ইকরাম, যে মুফাসসিররা যে ইয়াখরুজু যে ক্রিয়া তার মধ্যে যে এখানে ঢুকায়িত যে সর্বনামটা আছে এখানে, সেটা মার দিকে ইমিডিয়েট যে নাউনটা ছিল মা, পানির দিকে মনসুর ভাই ওখানে ইমিডিয়েট না হয়ে সলবিয়া তারাই ওখানে নেক্সট আপনার নাউন আছে, ইসম আছে। তো আসলে না ইয়াখরুজু যে ওটা ইয়াখরুজু এই প্রোনাউনটা, এই ভার্বের যে প্রোনাউনটা এখানে হয় হবে মা, না হবে ইনসান। হ্যাঁ, কিন্তু পরেরটা যে ইন্নাহু রাজিয়াহি যেটা আছে ওখানকার যেটা, হ্যাঁ এটাই বলছি, ওটা কাকে নির্দেশ করছে? এখানে রোলটা ব্রেক করছে ওই যে অ্যাবসলিউটলি ইন্নাহুর যে প্রোনাউনটা এখানে, যেহেতু নাউনকে খুঁজতে হলে আমরা যাব সন্নিকটে যে আছে, সবচেয়ে সন্নিকটের নাউনটা হচ্ছে মা, পানি। তাহলে এই পানিকে আবার ফিরিয়ে আনতে সক্ষম। কিন্তু দেখেন সব মুফাসসিরিনে আপনি যদি দেখেন সবাই এখানে বলছে না পানিকে বলা হচ্ছে না, বলা হচ্ছে মানুষকে। তাহলে তারা কিন্তু এই প্রথম সন্নিকটের নিকটবস্তুর যে নাউনকে ডিঙ্গিয়ে পূর্ববর্তী নাউনের দিকে যাচ্ছেন। তাহলে এটা কারণ এটা গ্রামাটিক্যাল এলাও করে। পরবর্তী আয়াতটা দেখেন, ইয়াউমা তুবলা সারায়ের, যেদিন গোপন বিষয় পরখ করা হবে, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। ওই যে লাহুর মধ্যে আরেকটা সর্বনাম আছে, সে, সেদিন সে, তার জন্য কোনো সামর্থ্য, কোনো ক্ষমতা, কোনো শক্তি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। এখানে যেহেতু এখানে প্রোনাউনটা আছে এখানে লাহু, তাহলে হয় সেটা যাবে ওই পানির দিকে, না হলে মানুষের দিকে। কিন্তু সবাই দেখেন এখানে বলছেন সেদিন মানুষের থাকবে না কোনো শক্তি, তার কোনো ক্ষমতা থাকবে না, তার কোনো শক্তি, তার বা তার যে কে মানুষের দিকে ইঙ্গিত করছেন। আপনি যখনই যান, যেদিকে যান দেখবেন সবাই বলছে এখানে মানুষের দিকে বলা হচ্ছে, মানুষের কোনো শক্তি থাকবে না। তাহলে এই প্রোনাউনকে তারা, এই সর্বনামকে সেই পূর্ববর্তী নাউনের দিকে নিয়ে যাচ্ছেন, সবাই কানেক্ট করছেন। তাহলে কনটেক্সচুয়ালি আমরা কি দেখি? পুরো সূরাতে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে সর্বনামটা আসছে হয় ভার্বের মধ্যে, না হয় পুরোপুরি সর্বনাম হিসেবে, সবগুলো যাচ্ছে এই মানুষের কাছে। এই জন্য ইয়াখরুজুর যে লুক্কায়িত সর্বনাম আরবি ভাষা বলা হয় এখানে ফেইল মুস্তাতির, সরি ফাইল মুস্তাতির, ফেইলের মধ্যে এটা যাবে মানুষের দিকে কানেক্টেড হবে, এটা এই মার দিকে হবে না। তখন আমাদের যে ব্যাখ্যা এখানে মানুষকে সুলব এবং তারা এই বক্ষপাজর বা মেরুদণ্ড এবং বক্ষপাজের মধ্য থেকে বের করা হবে, তাহলে এটা বৈজ্ঞানিক কোনো সমস্যাই থাকে না। এই হিসেবে ব্যাখ্যা গেলে এটা লিঙ্গুইস্টিকলি সাউন্ড এবং কনটেক্সচুয়ালি ভ্যালিড। লিঙ্গুইস্টিকলি ভাষাগত দিক থেকে সঠিক, যথার্থ, ঠিক তেমনি কনটেক্সচুয়ালি পটভূমি অনুযায়ী পুরো কনটেক্সট নিয়ে সেটা যথার্থ। এবং তার জন্য আমাদের পূর্ববর্তী যে মুফাসসিরিনে কেরাম তাদেরও একটা সমর্থন পাওয়া যায়। যেমন আপনি তাফসির আল মাহদাউই, যার তাফসিরগুলো কুরতুবীতে এসেছে, যার তাফসিরগুলো ইবনে আতিয়াতে এসেছে, সবাই এরকম করেছেন যে এরকম বলেছেন যে যে ইয়াখরুজু নির্গত হয় এরকম সুলবান তারাবি থেকে, তারা মানুষের দিকে এটা ইঙ্গিত করেছেন। তাহলে দুটোই আছে। এইজন্য আমরা বলি যেখানে
দ্বিতীয় ইন্টারপ্রিটেশন আমরা নিচ্ছি, ব্যাখ্যা নিচ্ছি, মানুষ হিসেবে ইঙ্গিত করছে, তাহলে এই মানুষের ক্ষেত্রে এখানে কোনো বৈজ্ঞানিক কোনো সমস্যাই আসে না। তারপরেও যদি আমরা ধরে নিই যে প্রথম দিকের যে ব্যাখ্যাটা, এখানে যদি এখানে যে পানিকে বলা হচ্ছে সুলবান তারাবের মধ্যবর্তী দিকে আসে, বৈজ্ঞানিক সমস্যাটা কি এখানে? সেটা তো আবার বোঝা দরকার। যে ইয়াখরুজু এটা নির্গত হচ্ছে, এটা তো বলা হচ্ছে না মেরুদণ্ড থেকে আসছে। এটা বলা হচ্ছে না যে বক্ষপাজর থেকে আসছে। বলা হচ্ছে তার মধ্যবর্তী একটা অবস্থান থেকে। আপনি যদি এখন ডায়াগ্রামাটিক্যালি দেখেন যে মানুষকে যখন আমরা আমাদের সারমাদ ভাই আছেন, বলতে পারবেন। ওনাকে আমরা নিয়ে আসি, একটু বেটার হবে। আমি বলি, Sarmad Bhai would be relevant to bring you here. We are discussing about the Sulban Taraib and the Damir Mustatir fi yakhruju and this verb. What I want to get to you is anatomically, when you study medical science, do we not, number one, do we not treat the human body like a cylinder, and we describe the position of the internal organs by something in front of and back, like anterior and posterior? Because that's the only way we can link something's exact position in a hollow thing, like a hollow cylinder. Yeah, it's a relational position, you could say, and it's usually described as when the human being is standing in the anatomical position. So first of all, what they teach you in anatomy lesson is that the body has to be standing on both legs. Both legs are, drawn together, upright, with the palms facing forward like this, and drawn, like this way, and drawn to all limbs extended, and the upper limbs, the arms, have to be drawn to the sides of the body, basically. And then you describe, based on that, whatever is in front, as you said, front, back, up and down. Which we call front is anterior, posterior, superior, and inferior, like up and down. So yeah, definitely that's how it is described in medicine anyway. I'll come to you again. So এভাবে আমরা দেখি, যখনই আমরা মানব দেহকে আমরা যখন অ্যানাটমিক্যালি ফিজিক্যালি মেডিকেল সায়েন্সে আমরা পড়াশোনা করি, তখন একটা সিলিন্ডারের মতো, সিলিন্ডার হচ্ছে তার মধ্যস্থলে এটা ফাঁকা, বা এখানে তার সামনে কি আছে, স্ক্রিনে এটা দেখা যাবে কিনা, এটা লাগবে না। হ্যাঁ, তখন একটা হলো বস্তু হলে, ভিতর ফাঁকা হলে, ভেতরের মধ্যে যে কি আছে তার রিলেটিভ পজিশন, আপেক্ষিক অবস্থান দেখানোর জন্য আমরা কি করি, একটা সিলিন্ডার হিসেবে নিয়ে আমরা বলি যে এই পজিশনটা হচ্ছে, তার অবস্থানটা হচ্ছে সামনে কি আছে বা পিছনে কি আছে, অ্যান্টেরিয়র সামনে বা পিছনে কি আছে, এগুলো দিয়ে উপরে বা নিচে এরকম, তখন একটা পিন পয়েন্ট করতে পারি, 3D একটা পজিশন আমরা দিতে পারি। পুরাণের পজিশনটা এরকম যে এটা কিভাবে আসছে, সামনের যে পজিশনটা হচ্ছে সুলবের মাধ্যমে, পিছনের পজিশনটা সুল মেরুদণ্ডর, হ্যাঁ, এবং সামনের পজিশনটা হচ্ছে আমাদের বক্ষ পাজর, যে এরকম রিবকেজটা, এটা দুটো হচ্ছে নির্দিষ্ট একটা স্টেবল পজিশন, বা এগুলো দিয়ে আমরা বলি ল্যান্ডমার্ক পজিশন বলতে পারেন। এই পজিশনের মধ্যবর্তী স্থান থেকেই সেগুলো আছে। এই অবস্থায় যদি আপনি দেখেন যে এই দুটির মধ্যবর্তী পজিশন থেকেই তো আমাদের যে বিভিন্ন রিপ্রোডাক্টিভ ফ্লুইডের যে সমন্বয় হয়। যখন আমরা যদি পুরুষের ক্ষেত্রে দেখি, দুটো ক্ষেত্রে দেখা প্রয়োজন হবে, পুরুষ এবং স্ত্রী। স্ত্রীর ক্ষেত্রে যদি দেখেন আপনি, ওভামটা রিলিজ হয় কোথা থেকে, সেই যে ফেলোপিয়ান টিউব থেকে যখন এটা রিলিজ হচ্ছে, সেই ফেলোপিয়ান টিউবের অবস্থানটা কোথায়, ইন বিটুইন দিস টু থিংস, এই দুটো পজিশনের বক্ষপাজরের সামনে এবং পিছনে মেরুদণ্ড, তার অবস্থান থেকে কিন্তু এটা নির্গত হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে আসি, পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যখন ইজাকুলেশনের সময় কি হয়, এই এপিডিডিমিস থেকে ভাস ডিফারেন্সের মাধ্যমে, আমি সায়েন্টিফিকলি ব্যবহার করছি, যে নালীগুলো আছে, এগুলো দিয়েই যে বীর্যটা উপর দিকে যাবে, গিয়ে ওখানে এম্পুলা থেকে স্পার্ম মিশ্রিত হবে, তারপরে এখানে প্রস্টেট গ্ল্যান্ডস থেকে কিছু মিশ্রণ আসবে, বৌমান বা কুপার গ্ল্যান্ড থেকে কিছু মিশ্রণ আসবে, সবগুলো মিশ্রণ একসাথে সম্মিলিত হয়ে, সমন্বয় হয়ে, তারপরে ওটা নির্গত হচ্ছে এই যে আপনার মূত্রনালী দিয়ে সেটা বেরিয়ে হচ্ছে। এই প্রকৃতি সবগুলো অবস্থানটাই কিছু হচ্ছে ইন বিটুইন আল সুলবান তারাইব। আপনি যদি এন্টেরিয়র এবং পোস্টেরিয়র পজিশন দেখেন, তাহলে এই সংমিশ্রণ কিন্তু এখানেই হচ্ছে। তাহলে সায়েন্টিফিক্যালি সেই ব্যাখ্যাটা এখানে গ্রহণযোগ্য। অ্যানাটমিক্যালি বলছে যেটা, যদি এখানে আপনি স্পার্টিং ফ্লুইড ধরেন, আর যদি আপনি ধরেন এখানে মানুষ হিসেবে,
তাও তো এখানে বক্ষপাজর এবং মেরুদণ্ডের মধ্যবর্তী থেকেই এই শিশুটা ভূমিষ্ঠ হচ্ছে, প্রসবিত হচ্ছে। এই দুটো ক্ষেত্রেই এখানে যথার্থ এবং এখানে কোনো বৈজ্ঞানিক বা অ্যানাটমিক্যাল কোনো সমস্যা দৃষ্টিগোচর হয় না। শুধুমাত্র যে সমালোচকরা কোরআনে এখানে কি বলছে, বিজ্ঞান কি বলছে সে বিষয়ে না জানার কারণেই কিন্তু এ ধরনের প্রশ্ন উত্থাপন করেন। মায়া আক্তার, মনে হয় আপনার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ এখন। জি। না, আমি বুঝেছি। আমি সব আপনার এর আগে একটা ভিডিও আছে না, ওটা দেখে আমি বুঝেছি। মানে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না। হয়তো জানি না এটা প্রশ্নের মধ্যে পড়ে নাকি। আমি বুঝতে পারছি মানে বক্ষপেজর ওটা তো সামনে আর মেরুদণ্ডের হাড়টা তো একদম পিছনে। তাইলে এদের মধ্যখান কি করে বোঝাচ্ছে, মানে এটা বুঝতে পারছিলাম না। ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখানে মধ্য বলতে আমরা কি বুঝি? দেখেন, যখনই বলা হচ্ছে কোরআনে মিন বাইনা শাইআইন, কোনো দুটোর পজিশনের মধ্য অবস্থা, এখানে মধ্য বলতে যে মাঝামাঝি হবে এরকম না। যেমন আমি যদি বলি, যেমন এ এবং জেড, আমাদের যে ইংরেজি অ্যালফাবেট আছে, এ এবং জেড এর মধ্যে কোন সংখ্যাটা আছে এর মধ্যে? মধ্যখানে বলছি না, যে এ এবং জেড এর মধ্যে কোন সংখ্যাটা আছে বলুন তো? বি থেকে বি ধরলেও হবে, অনেক সবই ওয়াই আছে। পর্যন্ত, তাই না? বি থেকে এক্স পর্যন্ত, জি, এক্স ওয়াই জেড, ওয়াই পর্যন্ত। কারণ সবগুলো জি। কিন্তু এ এবং জেড এর মধ্যবর্তী পড়ে। সমস্যা হয় সমালোচকদের ওইখানে, যে ওরা মনে করে এরা ওই মধ্যস্থানে কোনো একটা মাঝামাঝি পর্যায়ে হবে। এরকম না। আমি যদি বলি যে আমাদের পৃথিবী এবং সূর্যের মধ্যে কোন গ্রহটা আছে, আপনি মাঝামাঝি যে গ্রহটা আছে ওটা বলবেন না। পৃথিবী এবং সূর্যের মধ্যে তো মঙ্গল গ্রহ আছে, বুধ আছে, শুক্র আছে, ইউরেনাস আছে, নেপচুন আছে, তাই না? আমি হ্যাঁ, একটু এটা বলি, হচ্ছে এই বিষয়টা আমি বুঝেছি, বুঝলেন? আমি এটা বুঝেছি, আপনি ওই যে বুঝাইছিলেন ওটা আমি সবই বুঝেছি। মানে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, এই যে মানে বক্ষপাজর এটা তো সামনে না, হ্যাঁ, এটা তো সামনের হাড়, মেরুদণ্ডটা তো পিছনে। এই দুইয়ের মাঝখান মানে এটা বুঝছিলাম না। দুইয়ের মাঝখান বলতে আমরা বুঝাচ্ছি এখানে দুইয়ের মধ্যবর্তী বলতে এটি মাঝামাঝি যে অংশটা না। আপনি যদি আমাদের সামনের অংশ দেখেন দেহের এবং পিছনের অংশ দেখেন, এই দুইয়ের মধ্যখানে কিন্তু এই যে ফ্যালোপিয়ান টিউব বা আমাদের প্রস্টেট গ্ল্যান্ড, আমাদের যে সবগুলো কিন্তু এই দুইয়ের মাঝামাঝি আছে। সবগুলো এর মধ্যবর্তী আসছে। যেমন হাদিস শরীফের যে ব্যাখ্যাটা দেখেন, কোরআনে একটা আয়াত আছে, হাদিস শরীফের ব্যাখ্যা জানি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলেছেন যে নিজের মিমবাইন আশ-শাফাতাইন, যে তার নিজের ঠোঁটের মধ্যবর্তী এবং মিমবাইনা রিজলাইন, তার দু পায়ের মধ্যবর্তী স্থানকে হেফাজত রাখতে পারবে, উনি জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এখন দেখুন, আমাদের ঠোঁটের মধ্যবর্তী তো শুধু জিহ্বা, দাঁত অনেকগুলো আছে, কিন্তু এখানে কি মিন করছেন? এটা লিঙ্গুইস্টিকলি এখানে মিন হচ্ছে সামাদ ভাই কিছু বলবেন? ইউ গোনা সে সামথিং সামাদ ভাই? Just wanted to highlight something really important here Yeah. from a linguistic point of view, because it says min bain as-sulb wa tarab. It doesn't say bain as-sulb wa tarab. হ্যাঁ, So min bain, there's a linguistic difference in eloquence, and I usually listen to somebody who's really, he opens horizons for you when you listen to him. Actually, mashallah, he's very talented professor in Arabic language, and he makes the case. I don't remember the references from the top of my head now. I could go back and get them to you for you. Min bain and bain are completely two different expressions, right? So baina is more specific. It defines a specific area between two things. Whereas when you say min bain, it's something without defining the extent or the how do you say, like the distance between the two. So basically, when you say min bain as-sama'i wal ard, it means anything from even within the outer borders of the earth, or the outer borders of the skies. But when we say bayna as-sama' wal ard, this is exactly between the two borders, right? When we say, for example, I was sitting between the two men, or I was sitting from between the two men, if you're translating that literally, min bayni. So, or ataytu min baynihima, ataytu baynahuma. So I came between them, I came from between them. When I say from between them, it means that there was like a distance between the two, and I'm not defining where I was. When I say between them, it means that I was probably even in touch with these two individuals, right? So I think it's quite
the expression here is quite lenient, it's quite permissive, if you may. When it says min bain, it means anywhere between these two. So Absolutely. anything that belongs to the backbone and anything that belongs to the ribs. Okay. These two. কনসেপ্ট জাস্ট হচ্ছে যে এখানে আমার কাছে মনে হচ্ছে যে ওই বোনের জন্য বুঝতে আর একটু সুবিধা হবে। ধরেন আপনি যদি আমাদের যে মেরুদণ্ড আছে এবং বক্ষ পাজর আছে ওইখান থেকে যদি সমান্তরাল রেখা টানেন, এই যে আমরা যদি জ্যামিতিতে পড়েছি সমান্তরাল রেখা, এই সমান্তরাল রেখা টানলে দেখবেন যে এই যে যেখান থেকে উচ্চারিত হচ্ছে এটা হচ্ছে যে এই রেখার মধ্যেই পড়ে। ধরেন আমি যদি এইটা ধরি যে বক্ষপিঞ্জর এই সাইডটা এবং এই সাইডটা ধরে এই যে দুইটা জিনিস ধরলাম আমি এখানে, এটা যদি আমাদের সামনের আর এটা পিছনে, আপনি যেটা কোয়েশ্চেন করছেন একটা সামনে একটা পিছনে, তাহলে মধ্যখানে কি? মধ্যখানে বলতে এটা বোঝায় না যে সেন্টার পয়েন্ট যেটা ওইটা বোঝায় না, যে এই দুইটার মাঝখানের পয়েন্ট এইটা বোঝায় না। সো ধরেন আমি পুরা সমান্তরাল রেখা যদি এক্স্যাক্টলি এটাই, হ্যাঁ, এই যে পুরা সমান্তরাল রেখা যদি আমরা এখানে টান দেই, এই যে এইটার মাঝখানে যা থাকবে, এই যে দেখেন এইটা যেটা ওইটা সেন্টারে, এই যে যেটা করা আছে বিন্দু যেটা দেওয়া আছে স্পেসিফিকলি এটা হচ্ছে যে সেন্টারে। এখানে যদি সমান্তরাল রেখা টানেন এ এবং বি, এই দুইটা যে স্টিক আছে এই দুইটার অল দ্য ওয়ে ডাউন টু আপ, এই পুরাটাতেই যদি এইখানে মধ্যখানে থাকে তাহলে এই মধ্যখানটা কভার করবে। যখন এটা বলা হয় যে মাঝখান থেকে, যে বক্ষপিঞ্জর এবং মেরুদণ্ডের মাঝখান থেকে, এটা বুঝায় না যে এর ঠিক সোজাসুজি বি ওই জায়গাতেই, এটা বুঝায় যে ফুল যে ইয়েটা আছে এরিয়াটা আছে ওইটার, হ্যাঁ এই ফুল এরিয়া। তো এখানে রিগার্ডলেস অফ আপনার সামনের এবং পিছনের জায়গায়, হ্যাঁ জি যে আসলে আমি এটা ড্র করছিলাম, আপনি পয়েন্টটা বলার জন্য আপনি বলে দিয়েছেন মনসুর ভাই, সরি ওইটা হলো ব্যাপার যে দেখুন এখানে আমাদের সারওয়ার ভাই মনে হয় কিছু ড্র If I করছেন। explain সারওয়ার this, ভাই, what are you trying to show as well? if I may explain this, so this is, I don't think it's showing, but anyway, so this is a piece of paper. I'm trying to show like there is an angle here in between, right? Just one second. Sarwar bhai, I'll take yours in a second. Leave it there. To Rakmin. Sarwar bhai. Let me see again. What were you showing, Sarwar bhai? Let's see. No, I was just trying to. So when you say like the difference between the two expressions, min bain and bain. Yeah. Right. I don't think it's showing here. Because it's you've Anyway, got so if I'm showing this, so this is the cavity I'm speaking about, right? It's triangular, right? So if I say between, it means that I'm somewhere here. Yeah. Right? If I say from between, I'm anywhere in this cavity. Right. Anywhere. I could be here, I could be there, I could be anywhere. It's just, it has to be within Understood. the space between these two things. Understood. So this is actually what the point I was trying to make is that I used to be very decisive about this verse, and I spoke to you, Brother Mansour, on Speaker's Corner about this. I was a supporter of it being referring, strictly to the embryological development. It has to be the gonads, where they came from. There's like the angle, what we call the renal angle and whatnot. And then when I actually did more research and when I looked into it, I don't think I had a case. So I had to change my position, because it's not actually saying that it is exactly between these two. Anybody who would like to argue for that position, they would have to say the following, I think, that it includes both. So it includes both the general or the generic way of understanding and the specific way of understanding. Is the specific way of understanding correct? That needs further substantiation or substantiating evidence. I think it's the generic way of understanding it could not be refuted. It's irrefutable. Whereas if you want to be so specific about it, you would have to come with too much evidence to make the case, and you wouldn't be able to. Right. এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্যার ভাই, এক্সপ্লেইন করেন, তারপরে আমি অ্যাড করব ইনশাআল্লাহ। শারমাত ভাই যেটা বললেন যে এই যে দেখুন যে এই মধ্যের যে মিম বাইনি, যেটা মিন আছে আবার বাইন দুটোই আছে বাইনি। তো এখানে যেটা হলো যে আপনার দুটো লাইন, একটা হচ্ছে আপনার কি বলে যে একটা গ্রিন লাইন এইদিকে বাস সাইডের ছবি আমার হাতের ডান সাইডে, যেটা হলো যে
গ্রিন সাইড, গ্রিন একটা দাগ, সবুজ একটা দাগ, আর একটা হচ্ছে একটু লাল ওই মেরুন এ ধরনের দাগ। এখন এই দুটো দাগের মাঝামাঝি যে অবস্থান সেটা পুরোটাকে মিমবাইন বা এখান থেকে হলে ওটা বোঝাবে। হ্যাঁ, তো ওই শব্দটা সাম্মাদ ভাই বললেন। আর আগের যে ছবিটা নাজমুল ভাই যেটা বলার চেষ্টা করছিলেন সেটা হলো যে এই যে এ আর বি, এই যে দুটো দাগ, একটা কালো দাগ, একটা হচ্ছে কমলা রঙের দাগ। তো এই দাগের মধ্যে যে পুরো এরিয়াটা, হ্যাঁ, পুরো এরিয়াটা এখানে মিমবাইনি হবে। আর দেখুন যে এই যে এখানে নিচের সবুজ, তার মধ্যে নিচে মধ্যে নীল যে অংশটা, এই যেটাকে বলছি, এটা কোনো অবজেক্ট যদি এরকম অবস্থানে থাকে তাহলে আমরা বলবো এ আর বি এর মানে মধ্যে থেকে, হ্যাঁ, মানে এমন না যে মধ্যে অবস্থায় আছে, কিন্তু ওই রিজনের মধ্যে থেকে, মানে ডান সাইডের ছবির সঙ্গে বা সাইডের যে ভাষাগত দিক হিসাবে আমরা যদি বলি ঠিক একইভাবে থাকি। এ কে যদি আমি রিপ ধরি আর বি কে যদি আমি পেছনের মেরুদণ্ড ধরি আর এ কে শির দ্বারা ধরি, তাহলে এই যে বলের মতো যে অবজেক্টটা যেটা, সেটা কিন্তু মাঝামাঝি অবস্থানে পড়ছে যদি সমান্তরাল আমি রেখা টানি। হ্যাঁ, তো এটা হলো যে ব্যাপার, এটা আমি বলার চেষ্টা করছি। সারোয়ার ভাই, ধরেন এখানে একটু জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে যে মায়া আক্তার আপু, আপনি দেখেন এ এবং বির যে উপরে যে একটা রেখা টানা আছে, একটু হচ্ছে যে মানে একটু এটাকে কি বলে, ছাই কালার বলে সম্ভবত বাংলায়, না কি জানি বলে, আর নিচেও সেম কালারের একটা হচ্ছে যে রেখা টানা আছে। তার মানে এই পুরো এরিয়াটা সীমাটা হচ্ছে অতটুকুই। ওই দেখেন উপরে একটা দাগ টানা আছে, নিচে একটা দাগ টানা আছে। এখন এর ভিতরে যা কিছু আছে সবকিছু কিন্তু এ এবং বি এর মধ্যে, এটাই ওনারা বলতে চাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। না, সুন্দর একটা কমেন্ট করছেন এখানে যে এখানে প্রতিটি অংশই কিন্তু এখানে অন্তর্ভুক্ত। এখন এ বি উপরে হতে পারে, একটু মধ্যখানে হতে পারে, একটু নিচে হতে পারে। হ্যাঁ, যেহেতু এখানে যে ব্যাপারটা বলা হচ্ছে একটা যে কোরআনের যে এই অংশটা, এভাবে তো বলা হচ্ছে না যে এখানে যে নির্দিষ্টভাবে পিন পয়েন্ট করছে শুধুমাত্র বক্ষপাজর এবং মেরুদণ্ডের অংশটা, পুরো যে আডামস আপল থেকে কক্সিক্স পর্যন্ত, নিচের অংশ পর্যন্ত সেটা যাচ্ছে। সুতরাং এই যাচ্ছে এখানে, পুরো অংশটা এখানে মিন করছে। সায়েন্টিফিক্যালি এই অংশ থেকেই তো নির্গত হচ্ছে, মানুষও নির্গত হচ্ছে এবং স্পারমাটিক ফ্লুইড সেটা নির্গত হচ্ছে। এখন যদি কেউ প্রশ্ন করে যে এ যদি বক্ষপাজর হয়, বক্ষপাজর তো আসলে বির সাথে সংযুক্ত আছে পিছন দিকে। কিছু ভাই এরকম কমেন্ট করছেন যে বক্ষপাজরের হাড়গুলো তো আমাদের মেরুদণ্ডের সঙ্গে সংযুক্ত, কিন্তু তারপরও আমরা যখন অ্যানাটমিক্যালি আমরা যখন বলি বক্ষপাজরটা, আমরা সামনের হাড়গুলো আমরা বলি এটা হচ্ছে অ্যানাটমিক্যালি এন্টেরিয়র, আর পিছন দিকে পোস্টেরিয়র পজিশন আমরা বলবো যে আমাদের যে স্পাইনটা আছে, যে মেরুদণ্ডটা আছে ওইটা। তখন স্পাইনকে আমরা তখন বলবো না এখানে বক্ষপাজর, যদিও বক্ষপাজরের হাড়টা ওই স্পাইনের মধ্যে সংযুক্ত আছে, এটা কানেক্টেড আছে এখানে। কানেকশন হলেই যে এটা আমরা একে বি ধরে নেবো এরকম না, একে এই ধরে নেবো। বক্ষপাজর বলতে সামনের অংশটা এবং মেরুদণ্ড বলতে পিছনের অংশটা। এ হচ্ছে বক্ষপাজর এবং বি হচ্ছে মেরুদণ্ডের অংশ। সুতরাং এখানে আমরা যদি আপুর যে কথাটা বলছিলেন এখানে যে মিমবাইনে সুলবের অত্তরাইবের এই যে ব্যাখ্যাটা, মিমবাইনের ব্যাখ্যা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এরকম তার দুটো পায়ের মধ্যখানে যা কিছু আছে তার যদি হেফাজত করতে পারে তাকে জান্নাত দিবেন। এর তো এরকম না, দুটো পায়ের মধ্যে তো অনেক কিছু আছে, হাঁটুর মধ্যে কি আছে না আছে, কিন্তু মিন করছে আসলে তার সেক্সুয়াল যে অর্গানটা সেটাকে মিন করছে, প্রাইভেট পার্টস। ঠিক তেমনি মিমবাইনে শেফাতাইন, এই যে দুটোর মধ্যবর্তী স্থানকে দাঁত ধরা হচ্ছে না, এখানে জিহ্বাকে ধরা হচ্ছে। যে মানুষ যদি তার জিহ্বাকে, তার বাক্যকে, তার বচনকে, তার কথাকে সংযত রাখে, হ্যাঁ, সে যদি এরকম কাউলু জুর যেগুলো আছে, মন্দ কথা থেকে বিরত রাখে, নিজেকে সংযমী হয়ে সবসময় ভালো কথা বলে, তাহলে তার যে পরিণামটা হবে, পরিণত হবে জান্নাতে। সেই মিমবাহিনী এই দুটো অংশ দিয়ে সেদিকে ইঙ্গিত করছে, যদিও মিমবাহিনী অংশ দিয়ে অনেকগুলো মিন করা যেত। দুটো টুটের মধ্যবর্তী কিন্তু অনেক কিছু আছে, দুটো পায়ের মধ্যবর্তী অনেক কিছু আছে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে মেরুদণ্ড এবং বক্ষপাজর, এই বক্ষপাজরের যে পুরো আমরা ওই যে নিচের যে আমরা বলি অ্যাবডোমিনাল এরিয়া বা লোয়ার অ্যাবডোমেন, প্রতিটি অংশ এখানে কিন্তু এটা মিন করে। শুধুমাত্র যে মধ্যবর্তী যে বক্ষপাজরের মধ্যবর্তী ইন্টারনাল যে সাইড, এটা মিন করে না। কারণ মেরুদণ্ডের অবস্থানটা হচ্ছে অ্যাডামস অ্যাপল উপরে এবং কক্সিক্স যে পুরোটা নিচের অংশটা, ওটা সেই সম্পূর্ণটা অংশটা এখানে ইঙ্গিত করার কারণে কিন্তু এই মিমবাইনেটা পুরো মধ্যবর্তী অংশটা এখানে, যদিও এখানে স্ক্রিনে আমরা দাগ দিয়ে দেখতে পাচ্ছি না, পুরোটাই মিন করবে। আপু কি আছেন আমাদের সাথে এখনো? জি আছি। জি। হ্যাঁ, আপনার প্রশ্নটা কি ছিল এরকম যে মেরুদণ্ডের যে অংশের সাথে বক্ষপাজরের যে পিছনের যে কানেকশনটা আছে যুক্ত,
ওইখানে আপনি এখানে সামন পিছন মধ্যবর্তী কিভাবে বলবেন, এটা নাকি অন্য কিছু? না মানে বক্ষপাজারটা সামনে, মেরুদণ্ডের হাড়টা পিছনে, এর মাঝখান মানে বোঝাচ্ছে, এটা বুঝতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই মাঝখানটা আমরা বলছি এখানে পুরোটাই, এই যে উপরের অংশ থেকে এই মেরুদণ্ডের উপরের অংশ থেকে শুরু করে অল দি ওয়ে ডাউন কক্সিক্স যে আছে, ওই যে নিচের অংশটা এখানে মেরুদণ্ডের পুরো নিচের অংশ এখানে দেখেন, এখানে এই যে পিঙ্ক কালারের যে নিচে একটা কক্সিক্স বলা হচ্ছে, এই অংশটা এবং বক্ষপাজরের যে জিওমেট্রিক পজিশন, এই পুরো ইন বিটুইন দুটো পজিশন আপনি আগে আমরা এ বি দেখালাম, সব অংশটা এখানে নির্দেশ করে, বুঝতে পারলেন? তাহলে ওই এই হিসেবে আমাদের পেট, তলপেট সবকিছু এখানে ইনক্লুড করবে। ও আচ্ছা, বুঝেছি। এবার আমি আবার হচ্ছে তল পেটটা আমি বলছি, মানে বুঝতে পারছিলাম না যে, আমি ভাবছিলাম তল পেটটা আগে, হাড়টা তো আরো পিছনে, তাহলে তল পেটটা না বলে হাড়টা বললো কেন, মানে এরকম বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এখন আমরা আসি এখানে কি কেন এই তলপেটকে বা এরকম শব্দ দিয়ে উল্লেখ করা হয়নি। এই যে অ্যানাটমিক্যালি আমরা যখন শিখি তখন যে কিছু কিছু অবস্থান আমরা এটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে নেই। হ্যাঁ, যে রেফারেন্সের হিসেবে নিয়ে তখন আমরা এটা মধ্যবর্তী অবস্থান দেখে নেব, যে এখানে রেফারেন্স হিসেবে যদি আপনি তলপেটের মধ্যে ভিতরে যদি কি আছে, তার সামনে তো কোনো কিছু নেই। হ্যাঁ, শক্ত বা এরকম কঠিন বা এরকম রেফারেন্স কোনো পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র রেফারেন্স হিসেবে সামনের দিকে আমরা পাচ্ছি বক্ষপাজর, ওটা কেন একটা সিলিন্ডার, ধরো এটা তো আমরা একটা সিলিন্ডার হিসেবে আমরা ধরছি অ্যানাটমিক্যালি, এবং যে পিছনের অংশটা হচ্ছে এখানে স্পাইন বা মেরুদণ্ড, এবং সেটাকে রেফারেন্স হিসেবে ধরা হচ্ছে। দুটো রেফারেন্স, একটা হচ্ছে এন্টেরিয়র রেফারেন্স যে রিবস, আর পোস্টেরিয়র রেফারেন্স হচ্ছে স্পাইন বা মেরুদণ্ড। সেই কারণে এখানে পেটকে বা এরকম করে রেফারেন্স হিসেবে ধরা হয়নি, যেভাবে আমরা সায়েন্স এরকম করি। আমি একটু বলি, হুম। হচ্ছে পেটের ওখানে তো, তল পেটের ওখানে শক্ত কিছু মানে নেই, এর জন্য কি ওই মেরুদণ্ডের শেষ হাড় মানে হাড়টা দিয়ে এরিয়াটা বোঝাতে চাইছে? হ্যাঁ, এখানে কোরআনের যে ভাষ্য, আমরা আমাদের এই ইন্টারপ্রিটেশন যে আমার নেই, যে এখানে এটা আসছে যে এই দুটো পজিশন থেকে, তখন যে রেফারেন্সটা হচ্ছে, দেখেন আমরা যদি আবার আমাদের সূরার পজিশনে যাই, স্ক্রিনটা আমি শেয়ার করি, আয়াতের ব্যাপারটা দেখতে পাবেন কেন এগুলো বলা হচ্ছে। যে সূরা কিন্তু শুরু হয়েছে এভাবে, দেখেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক, আকাশ এবং আত-তারিকের শপথ নিয়ে। তারিক বলতে কি বোঝানো হচ্ছে, কে আমরা কি বুঝবো? আল্লাহ বলছেন নাজমুস সাকিব, এটা হচ্ছে অত্যন্ত উজ্জ্বল একটা নক্ষত্র। এবং ইনকুলু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে প্রত্যেক মানুষের জন্য এরকম প্রত্যেক নফসের জন্য তার একটা সংরক্ষক আছে, যাকে সংরক্ষণ করবে, হাফিজ, হেফাজতের ব্যাপারটা। এখন যেহেতু এখানে হেফাজতের ব্যাপারটা নিয়ে আসছে, আমাদের মুফাসসিরিনে কেরাম এরকম বলেছেন যে এই হেফাজতের কারণে দেখুন, আমরা আমাদের যখন ইন্টারনাল যে অর্গানগুলো আছে আমাদের ভেতরে, বক্ষপাজর, তলপেট, পেটের ভেতরে যে অংশগুলো আছে সেগুলো কিন্তু হেফাজত করা আছে বিশেষ করে এই বক্ষপাজরের হাড় দিয়ে এবং মেরুদণ্ড দিয়ে। এটা খাঁচা হিসেবে, একটা কেজ হিসেবে কাজ করে, যেখানে যার মধ্যে আমাদের যতগুলো ভাইটালস অর্গান যেগুলো আছে সেগুলো কিন্তু প্রোটেক্ট হয়ে আছে এখানে। যেমন আমাদের হৃৎপিণ্ড, যকৃৎ, লিভার, সবগুলো কিন্তু ওই দুটো সামনে এবং পিছনের যে হাড় দিয়ে প্রোটেক্ট করা আছে। যেমন আমাদের যে মাথার খোলসটা, মাথার যে মস্তিষ্কের যে স্কাল, হ্যাঁ, ওই স্কালটা তো হাড্ডি দিয়ে তৈরি। এর ভিতরে আমাদের মগজটা আছে, এই মগজটাকে প্রোটেক্ট করছে এই বাহিরের যে কঙ্কালটা আছে, মাথার কঙ্কালটা, মাথার যে আমরা কি বলি, মাথার কঙ্কালকে কি বলা হয় এখানে, স্কালকে বাংলায় বুঝতে তো পারছেন। ওটা দিয়ে প্রোটেক্ট করা আছে। এখানে এই প্রোটেকশনের জন্য যে রেফারেন্সটা নিয়ে আসা হচ্ছে, এই রেফারেন্সটা দেওয়া হচ্ছে যে বক্ষপাজরের হাড় এবং মেরুদণ্ডের হাড়। এই জন্য কনটেক্সচুয়ালি ওইটা দেওয়া হচ্ছে। এরকম হতে পারতো আল্লাহ বলতে পারতেন যে এখানে যে ঠিক পজিশনটা হচ্ছে যে নিম্ন তলপেটের মধ্য থেকে এরকম আসছে। তখন আপনার কাছে আরেকটা প্রশ্ন আসতে পারে, একই বাক্যে কিভাবে দুটো বিষয়কে এখানে কানেক্ট করা যায়? একটা হচ্ছে ফ্যালোপিয়ান টিপ থেকে ওভামটা কিভাবে রিলিজ হয়, এবং যে সেক্সুয়াল যে বিভিন্ন সাব অর্গান গুলো আছে এখানে। আমি আগে বললাম আপনাকে প্রস্টেট গ্ল্যান্ড থেকে শুরু করে অ্যাম্পুলা, কুপার্স গ্ল্যান্ড, বোমান্স গ্ল্যান্ড, যে সেমাইনাল ভেসিকলস, ভাস ডেফারেন্স, সবগুলোর মেকানিজম যদি নিয়ে আসেন তাহলে কিন্তু ওই শুধু তলপেট বললে হবে না। এটা বাংলা কি তলপেট বলে আমি জানি না। তখন কিন্তু ওটার পজিশনটা অন্যরকম হয়ে যায়। দুটো রেফারেন্স পয়েন্ট আপনাকে নিতে হচ্ছে।
এখানে একটা রেফারেন্স পয়েন্ট দিয়েই কিন্তু পুরোটা পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যাচ্ছে। জি, এবার আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কথা হলো এখানে দেখেন জি, যে কনটেক্সচুয়ালি যে এটা ব্যাখ্যা আমি মনে করি এখানে যে ব্যাখ্যাটা আপনি হয়তো শুনেছেন আমার কাছ থেকে অন্য কোথাও ইউটিউবে, যে এখানে কনটেক্সচুয়ালি মানুষের কথা বলা হচ্ছে। হ্যাঁ? জি, আমি সে আপনার ভিডিও দেখছিলাম একটা। ওইটাই আমি দেখেছিলাম এটা বিষয়টা মানুষের। হ্যাঁ, এইজন্য। Could I share my screen, Brother Mansour, just to Yeah. Where is your screen? explain this for once and for all? Like Sure. put an end to the discussion. Okay. So this is what we're talking about. I don't know if you could see my cursor right now, but Likely. Can you change your color of the cursor? We can see it. Can you change the color? Should hang on a second. It's okay. You can move around a bit. You can see. দেখা যাচ্ছে। No, I don't think it's showing. Is it? It's showing, but very faintly because the color of the cursor and your the I see. embryo is the same. Okay. Anyway, so this is what we're talking about. This is the spine right there. Yeah. This is the back. This is the spine, right? This is the tail. And we're talking about an area that is roughly between here all the way to probably here, right? Because this starts to contract. The tail starts to contract and go up later on. So what I'm trying to say is that for people who are strong supporters of the verse being referring to, and this is another image, the same age, of course, right? So we're talking somewhere here, from here to almost here. This is what would become the future abdomen, and at the back there is like a long, like cylinder-shaped solid organs, which would later give two different systems: the genital and the urinary. They're both called the genital-urinary system, even in many books. So what I'm trying to say is that to be so specific about where it's coming from, you would have to have further substantiating evidence, like, in terms of the language, in terms of what we call the landmarks, where it's, like your reference points, basically the anatomical reference points. It's not telling you much. But what I could say is that I'm not saying that it is categorically not the specific part. If anybody would like to argue for that, I don't think that they could ever dismiss it being general first. And they could say, well, it's miraculous in a way that the language actually encompasses both concepts in one very short sentence while it's still valid. You cannot, nullify both being included in just one sentence. Would you like to go for that one? Sure, be my guest, but I don't have a report coming from the Prophet ﷺ or his companions that is, pinpointing towards this as well. I'm not saying that it's impossible, but Allah subhanahu wa ta'ala knows best. We just say that what we have, evidence coming from the Prophet and his companions, that we take. And otherwise we say Allah subhanahu wa ta'ala knows best. জাযাকাল্লাহ খাইরান। ঠিক আছে আপু, যে ব্যাপারটা আমরা কোন সমাধান বললেন এখানে, এই দুটো ইন্টারপ্রিটেশনটা এরকম, যদি আপনি জেনারেল হিসেবে নেন যে এখানে এমনভাবে যে শব্দ উচ্চারণের মাধ্যমে দুটো ব্যাখ্যাই এখানে প্রয়োগ হচ্ছে বা এখানে প্রয়োগ করা যাচ্ছে, সম্ভব হচ্ছে। এই জন্য যে ব্যাখ্যাটি আপনি নেন না কেন এখানে সায়েন্টিফিক্যালি কোনো সমস্যা আপনি দেখাতে পারবেন না। তখন আমরা দেখি কি জানেন, এখানে যদি মানুষকে ধরা হচ্ছে বেশি মিলছে, মানে পুরো আয়াত ওই সূরাটা পড়লে। আবার বলবেন? পুরো আয়াতটা মানে পুরো সূরাটি পড়লে বেশি সুন্দর মানে মিলছে। হ্যাঁ, মিলছে। এবার মানুষকে যদি নাও ধরেন, যদি ধরেন যে রিপ্রোডাক্টিভ যে ফ্লুইডটা নির্গত হচ্ছে ডিউরিং ওভুলেশন এবং ডিউরিং ইজাকুলেশন দুটো ক্ষেত্রে, সেটাও কিন্তু এরকম প্রয়োগ করা সম্ভব হচ্ছে। কারণ আমাদের যে স্কোপ অফ ইন্টারপ্রিটেশনটা, এই যে মিমবাইনে যে ফ্রেজটা আছে, আরবি যে ফ্রেজটা আছে এখানে মিমবাইনে শাই আইন, দুটোর মধ্যস্থল থেকে, এটা মধ্যস্থল অর্থ হচ্ছে না যে মাঝামাঝি। হ্যাঁ, মধ্যস্থল হতে পারে যে কোনো এই এ এবং বির মধ্যে, জেড এর মধ্যে যে কোনো একটা। ভিডিও দেখছিলাম, ওনারা বলছিল যে মাঝামাঝি ধরতে হবে, এর জন্য আমি আর মিলাইতে পারছিলাম না। পরে দেখলাম না আপনার, বুঝতে পেরেছি। পরে আমি এখানে তাহলে হ্যাঁ, সমালোচকরা এখানে ভুল করছেন যে আরবি ভাষার যে কিছু ফ্রেজিওলজি এটা বুঝেন না। মিমবাইনে শাই এন যে মাঝামাঝি মনে হয় না,
ওরা আসলে বুঝতে পারেননি। যেমন আমি যদি বলি, যেমন আমরা এখানে আমাদের সামনে একটা লাইন আছে, অনেকগুলো লোক আছেন, সারোয়ার ভাই আছেন, সারমাদ ভাই আছেন, নাজমুল ভাই আছেন। আমি যদি বলি যে আমি এবং সারমাদ ভাইয়ের মধ্যে মিম ভাই, আমি এবং সারমাদ ভাই, ওই লোকটাকে নিয়ে আসেন, তখন ওরা তো মাঝামাঝি লোককে খুঁজবে, কিন্তু যারা আরব তারা মাঝামাঝি লোককে খুঁজবে না। আমার সামনে যে কোনো ব্যক্তি আছে, ওনার সামনে এই যে কোনো 5 জন 6 জন যে কোনো একজনকে নিয়ে আসতে পারে। এটা হচ্ছে আরবি ভাষার জ্ঞান অনুযায়ী। যেহেতু ওদের আরবি ভাষার জ্ঞান খুব কম, ঘাটতি আছে, বিজ্ঞান সম্পর্ক জ্ঞানের ঘাটতি আছে, ওই কারণে কিন্তু এই সমস্যাগুলো ওরা নিয়ে আসে আমাদের সামনে। মুসলিম ভাই, আমি জাস্ট একটা উদাহরণ দেবো অন্য ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয় জিনিসটা। এই যে দেখুন, জিওগ্রাফিতে ছবি দেখা যাচ্ছে নিশ্চয়ই আমার। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আরব সাগর কোনটাকে বলে? আরব এবং ভারতীয় ভূখণ্ডের মধ্যে যে সাগর সেটাকে আরব বলে, তাই না? মিম বাহিনী। এখন যদি আপনি আরব থেকে সোজা টানেন এইভাবে এই দাগ, তাহলে সোজা দাগ টানলে কোথায় ঠেকবে? আমাদের এখানে কেরালা বা ধরুন যে মহারাষ্ট্রের দক্ষিণে গিয়ে ঠেকবে, হ্যাঁ, তাই না? মানে এইভাবে সোজা দাগ টানলে, তো তার মানে এটা তো না, দেখা যাচ্ছে নিচের অংশটায় যে লাক্ষাদ্বীপ এগুলো কিন্তু আপনার পড়ে যাবে আরব সাগরের মধ্যে। তার মানে এখান থেকে আমাকে সোজা কারসার যেভাবে যাচ্ছে আমার এখানে একদম আমাদের ভারতবর্ষের এই ভারতের ভূখণ্ডের দক্ষিণ পর্যন্ত একদম টানতে হবে রেখা। এর মধ্যে যে জায়গা সেটাকে বলা হয়। এটা হচ্ছে যে একটা সাধারণ নলেজ, এটা সব জায়গায় শুধু এই ক্ষেত্রে ব্যবহার হয় না, এটা জেনারেল জিনিসে ব্যবহার হয়, যে আরব এবং ভারতের মধ্যে যে সাগর সেটাকে বলা হয় যে ভারত এই আরব সাগর। এটা সিম্পল একটা জিনিস। তার মানে এই না যে শুধুমাত্র পাজর আর এর মধ্যে এই যে রেখাটা টানতে হবে, এরকম না। হ্যাঁ, যে ওরা ব্যাখ্যা করার চেষ্টা করে সেটা হলো যে এইরকম, আপনাকে দেখাচ্ছি, যেটা হলো যে ওদের কথা অনুসারে আমাদের এরিয়া হবে কোনটা? আমাদের এরিয়া হবে শুধুমাত্র এই যে এখান থেকে এই যে এই অংশটা হবে মিম বাইন, মানে এই অংশটা পুরোই বাদ, এই অংশটা পুরোই বাদ চলে যাবে তাদের, তাই না? ওটা তো হিসাব না, তার মানে পুরো এরিয়াটা আমাকে নিতে হবে। তো এই ছিল আমার কথা। ঠিক আছে, এই পর্যন্ত। ঠিক আছে, মায়াপু, আর কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? মনে হয় আপনার কাছে না, আর পরিষ্কার হয়ে কোনো, গেছে। জি আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসলে ফার্স্টে কি হয়েছিল, এই আয়াতটা আমি তো অত বুঝি না। একজন মানে হয়তো ওরা নাস্তিক, আমি জানতাম না। ওদের ভিডিওয় মানে হেডলাইন লেখা আছে যে এর সঠিকটা, আমি হয়তো ভাবছি ওরা বোঝাবে। পরে ওরা আবার এখানে যে বেরিয়ে আসছে, এটা ওরা আবার উৎপত্তি, মানে উৎপত্তি এটা বোঝাচ্ছিল। তখন আমি বুঝতে পারছিলাম না, এটা তো মিলছে না। এর জন্য আমি অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের পেয়ে এই বিষয়টা মানে বুঝতে পারলাম। তাহলে ওখানে তারা আরেকটা এখানে তারা প্রতারণা করছে। এখানে কিন্তু উৎপত্তি বোঝানো হয়নি, যে কোথা থেকে উৎপত্তি হলো সে আয়াতটা ইঙ্গিত করে না। ইয়াখরুজু বলা হচ্ছে না যে এটা উৎপত্তির স্থল। হ্যাঁ, দেখেন, এটা না বুঝে যে আরবি এখানে এটা পরিষ্কার হয়ে গেল। এখানে শুধুমাত্র বলা হচ্ছে যে বেরিয়ে আসছে কোথা থেকে, কখন বেরিয়ে আসে। হ্যাঁ, যখন এটা নির্গত হয় তখন তো ডিউরিং ইজাকুলেশন বা ডিউরিং ওভুলেশন যখন হয় তখন এটা নির্গত হচ্ছে, এবং ইজাকুলেশনের সময় সেটা নির্গত হচ্ছে। কিন্তু তাদের কথা হচ্ছে এটা কোথায় উৎপত্তি হচ্ছে। এটা শুধু বাঙালি নাস্তিক না, এই বাঙালি নাস্তিকরা কিন্তু নিয়েছে যে অন্যান্য যে পশ্চিমা দেশের নাস্তিকগুলো আছে তাদেরকে হুবহু নকল করে না বুঝে এগুলো কপি করছে। কারণ ওরা কিন্তু ওরা মনে করতো এরকম যে কোরআন নাকি এখানে উৎপত্তি স্থল মনে করেছে। কারণ মানুষের যে পুরুষের ক্ষেত্রে যে স্পার্মাটিক যে ফ্লুইড যেগুলো আছে এগুলো উৎপত্তি স্থল হচ্ছে মানে টেস্টিকুলার অর্গানস, টেস্টিসের মধ্যে। কিন্তু এখানে সেই উৎপত্তির কথা তো বলা হচ্ছে না। যদি এরকম বলা হতো ভাই, তাহলে তাদেরকে 2 সপ্তাহ ওয়েট করতে হতো ডিউরিং ইজাকুলেশন। ওরা তো নিজেই জানে না অ্যানাটমি এবং ফিজিওলজি। হ্যাঁ, সানদ ভাই, you want to add something? No, just back to this discussion about the embryological development. Scientifically speaking, from a medical point of view, it actually aligns with the Quran. This, our embryological understanding, doesn't go against the Quran, because both the genitals in the man and the woman come actually from a point that is called the renal angle. We discussed this, you and I, Brother Mansour. And the renal angle is actually an angle between the ribs and the backbone. It's situated, specifically situated at the level of the 10th to the 12th, from the 10th, 11th, and 12th, what we call thoracic vertebrae. That's the backbone of the thorax, of the chest, and then the first and second lumbar as well, the vertebrae below those. So if you would like to take that approach and be so pedantic and be so, make it so difficult for yourself, be my guest. But the Quran would still
your approach would still align with the Quran, because guess what? Both the testes and ovaries come from this specific area at the level of T12 to TH12 to L1, right? So it's that specific area. You have the angle is 100% formed of the backbone and the ribs, right? So it's literally coming from there. And if you would like to take it and say, well, the testes are actually down there, the ovaries are in the pelvis, well, what do they come from? They come from this area. And then they start descending during the what we call the third trimester, the last 3 months of embryo's life. হ্যাঁ বলবেন Sorry? ইনশাআল্লাহ। Yeah, সালমান ভাই the brother will translate. উনি শেষ করুক, আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কন্টিনিউ সালমান ভাই, finish your point. So these two reproductive organs they start migrating during the last few weeks of the embryo's life, and they come to their dwelling place, right? Even in newborn boys, when we don't find the testes, dwelling inside the scrotum, we don't consider this to be pathological, because most of these are actually still on their way down. They would descend during the first year. The first year of their life, they would come down, most of them, right? Only after 1 year, we would consider it to be pathological and, start correcting it surgically. So what I'm saying is, without going into the details, which I did, unfortunately, I can't help myself, but without going to the details, make it easy for ourselves and understand it as the language is telling us. Would you like to take the medical approach and, like when these people are saying, oh, the Quran isn't correct, it got it wrong, no, it didn't get it wrong. Because even if you'd like to take that approach, both testes and ovaries come from that area. And not only that, both the semen and the fluid within the woman, right? Within the sexual, how to say, fluid. All of that comes from that specific area as well, because it's coming from the aorta, and the aorta is situated actually at that level. It ends by the level of L2, right? And then starts bifurcating into two major arteries. But above that, all the fluid is coming from there. So even if you take the seminal fluid or the sexual fluid in the woman, or even the fluid that accompanies the process of ovulation in the woman, all of that literally comes from that area, pinpoint. Not only that, also the nerve supply from that Nerve region. supply, the lymphatics, actually the veins, even in adults, even in ourselves, they still drain to the renal angle. So the veins, subhanAllah, go back to their point of origination at TH12 level. It's not even L1, it's TH12. So what I'm saying is, we don't want to go that far. We're actually being more generous and more transparent about our scripture when we say, no, we don't take the medical explanation or the medical approach, because we don't want to be so pedantic. We take it as it's showing us in a way that is, understandable to all human beings. জাযাকাল্লাহ খাইরান। আপু বলছিলেন উনি যে দেখেন, আমরা যদি মেডিকেলের দৃষ্টিতে আমরা যদি এগুলো আসলে ব্যাখ্যা করতে যাই, তারপরও সেটা সঠিক হয়ে সবার সামনে উদ্ভাসিত হয়, পরিষ্কার হয়ে যায় আসলে মেডিকেলি বিভিন্ন দিক থেকে এমব্রিওর যে ভ্রূণতত্ত্বের যে পরিবর্তন হয়, ডেভেলপমেন্ট হয়, ওই স্টেজে ওটা অ্যাপ্লাই করে। এবং উনি যেটা বলেননি ওটাও যে আরো তার পূর্বে স্টেজে যখন একটা বাচ্চাটার জন্ম হয়নি, তার মধ্যে মানুষের যে সর্বপ্রথম যে উৎপত্তি কোথায়, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা আজকে অনেক কঠিন হয়ে যাবে, এটা আলোচনা করিনি। কিন্তু প্রতিটি ক্ষেত্রে কিন্তু এখানে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় যে ওই অবস্থান থেকেই আসে। কিন্তু আমাদের যে ব্যাখ্যাটা আমরা বলছি, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, সেই ব্যাখ্যাটাই আমরা দিচ্ছি এখানে। কোরআন সবার জন্য উন্মুক্ত, শুধু মেডিকেল যে সায়েন্টিস্ট, ফিজিশিয়ান, অ্যানাটমিস্ট যারা আছে তাদের জন্য না, এবং সাধারণ যারা বুঝে, মানুষ যারা বুঝে, সেই ভাষায় যদি আমরা ব্যবহার করি, তাহলে এটাও পরিষ্কার হয়ে যায় যে এখানে যে নির্গত হওয়ার ব্যাপারটা, যে আমরা বললাম এখানে ফ্যালোপিয়ান টিউব থেকে যে ওভুলেশনটা হচ্ছে, ওভাম, এবং বিভিন্ন মেকানিজম থেকে যে স্পার্ম রিলিজ হচ্ছে সিমেন থেকে, সবগুলো কিন্তু একই যে নির্দিষ্ট জায়গা বলা হচ্ছে সেখান থেকে আসছে। ঠিক আছে, আপনি কি বলতে চাচ্ছিলেন এখানে আপু? বলতে চাচ্ছিলাম যে আমি একটা ভিডিও দেখছিলাম, ওরা বলছে যে মানে ওই বীর্যটা যে মানে নির্গত হয়, বলছে ওটা তো পুরুষের
লিঙ্ক দিয়ে আসে, কিন্তু কোরআনে ওর মধ্যে বললো কেন? মানে এই বিষয়টা যদি একটু বোঝাইতেন। মানে কোরআনে ভাবে দেখেন মানুষের লিঙ্ক সবার দিয়ে হ্যাঁ, এখানে নির্গত হচ্ছে, কিন্তু নির্গত হচ্ছে তো ওই এরিয়া থেকে নির্গত হচ্ছে। এখন কোরআন তো এরকম কোনো সায়েন্স এর মেডিকেল টেক্সট বুক না যেখানে শুধুমাত্র মানুষের লিঙ্গর উল্লেখ করবে, পুরুষের লিঙ্গ, মহিলার লিঙ্গ এরকম না। বরং এক ধরনের ইউফেমিজম এটাকে বলে যে একটু রূপকের মাধ্যমে অনেক সময় কোরআন ব্যবহার করে যাতে সবার জন্য এটা উন্মুক্ত থাকে এই কোরআনিক টেক্সট। একটা বাচ্চা পড়তে পারবে, একটা বয়স্ক মানুষ পড়তে পারবে, একই সাথে পড়তে পারবে, যা কোনো ধরনের লজ্জাবোধ আসবে না, কোনো ধরনের এম্বারাসমেন্ট কে ফিল করতে পারবে না। সেই হিসেবে কোরআন এভাবে যেভাবে বলেছে যার যতটুকু এখানে জানার প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এই ব্যাখ্যাটা আসছে। যেহেতু আল্লাহ আমাদেরকে বোঝাতে চাচ্ছেন মানুষের সৃষ্টি কিভাবে হয় এবং এই সৃষ্টি এখন কোনো একটা নির্দিষ্ট যে অঙ্গ বা অর্গান এর নাম করতে হবে এরকম না। এটা না দিয়েও এটা না করেও কিন্তু এই প্রক্রিয়াটা বর্ণনা করা যায় এবং সেটাই হয়েছে কোরআনে। জি, আমি বুঝতে পারছি এবার। হুম। ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন না থাকলে আমরা ঠিক আছে পরবর্তী গেস্টকে চলে যাব। আশা করি আপনার বিষয়টা পরিষ্কার হয়ে গেছে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন নাই, আর কোনো প্রশ্ন নাই। ওকে, আবারও আসবেন আমাদের সাথে। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যেকোনো বিষয় নিয়ে আমরা যদি আপনার কোনো ক্লারিফিকেশন এর প্রয়োজন হয় অবশ্যই আসবেন। ঠিক আছে? জি, অবশ্যই। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আল্লাহ হাফেজ।